এবারে আমরা চলেছি কলকাতা থেকে একটা শর্ট উইকেন্ড ট্রিপে। 500 কিলোমিটারের মধ্যে একটা দুর্দান্ত উইকেন্ড ডেস্টিনেশন, যেখানে আছে ক্ল্যাম্পিং, তার সাথে ছিল দারুণ খাওয়া দাওয়া। একটা রিজনেবল প্রাইসের মধ্যে খুব সুন্দর করে বাফে এনারা অ্যারেঞ্জ করেছেন, এবং ফাটাফাটি বোট সাফারির অভিজ্ঞতা, যেখানে আমরা বহু প্রকারের বন্যপ্রাণী দেখতে পাই। ভাবছেন জায়গাটা কোথায়? এটা হচ্ছে ভিতরকনিকা ন্যাশনাল পার্ক, উড়িষ্যা। গুড মর্নিং সকলকে। আজকে হচ্ছে 30শে ডিসেম্বর। এখন ঘড়িতে বাজছে হচ্ছে সকাল 8টা। কালকে সারাদিন গাড়ি চালিয়ে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। খাওয়া দাওয়া করে কালকের ডেটা ব্যাকআপ নিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়েছি। একটু আগে উঠলাম 7:30 নাগাদ, কারণ সকালে আমাদের আজকে কোনো অ্যাক্টিভিটি ছিল না। কারণ আমাদের সাফারি হচ্ছে অন্যান্য জায়গায়, আমাদের বান্দাবগা সিরিজে, কানা সিরিজে বা পেঞ্চ সিরিজে দেখেছেন যে আমাদের জিপ সাফারি সবসময় ভোরবেলা স্টার্ট হয়। আমরা সেই 5:30টার সময় বেরোচ্ছি রিসোর্ট থেকে, বাট এখানে ওরকম নয়। এখানে যেহেতু যখন লো টাইড হবে তখন আমরা বোট সাফারি করতে যাব। তো আমাদের বোট সাফারি শুরু হবে 1:30টা থেকে। তো আমরা দুপুরবেলা 12:30 1টা নাগাদ খাওয়া দাওয়া করে এখানে সামনেই বোট সাফারি পয়েন্ট, খোলা চেকপোস্ট যেখানে, ওখানে সব পেপারস চেক করে দেন আমরা বোট সাফারি স্টার্ট করব। তো ওটা বেলার দিকে, তো সুতরাং সকালে ভালো এনাফ টাইম পেয়ে গেছি রেস্ট নেওয়ার। আর এই প্রপার্টিটার ব্যাপারে কিছু ইনফরমেশান আপনাদের দিয়ে দিই। এখানে কিন্তু প্রায় 9টা মতন হচ্ছে সুইচ টেন্ট করা আছে, গ্রিন কালারের টেন্ট, যেগুলো কালকে আপনাদের দেখালাম। আর 6টা হচ্ছে প্রিমিয়াম টেন্ট, হোয়াইট কালারের যে টেন্টগুলো, খানিকটা এই টেন্টগুলো এখানে কিন্তু এখানে একটা আছে, ওখানে একটা আছে, আর ওখানে 3টে আছে, আর পেছন দিকে একটা আছে। তো টোটাল 6টা প্রিমিয়াম এসি টেন্ট আছে, আর নন এসি টেন্টও ওইদিকে করা আছে এরকম বলেছিলাম। আর তাছাড়া এখানে কিন্তু স্যুট রুম আছে। কালকে যে মানে রিসোর্টে এন্ট্রি করার সময় যে একটা ট্রি হাউসের ওপরে সিঁড়ি করা আছে দেখালাম, ওটা হচ্ছে মিনি স্যুট রুম। আর ওই দিকে যেখানে খাওয়া দাওয়ার করার জায়গা, তার ওপর দিকে ওখানে হচ্ছে স্যুট রুম। ওগুলোতে কিন্তু অকুপেন্সি 4-5 জন মতন থাকতে পারে। তো যদি আপনারা বড় গ্রুপ নিয়ে আসেন তাহলে ওখানেও থাকতে পারেন, কারণ আমরা তো 3 জন অ্যাডাল্ট, আমি তো 3 জন অ্যাডাল্ট নিয়ে বুক করেছি। আমি সাধারণত এই টেন্টগুলো ডাবল অকুপেন্সি বলে, বাট ওদেরকে যদি বলে দেওয়া হয় যে একটা বেড বা 2টো বেড দিতে হবে, ওরা সেটা অ্যাডজাস্ট করে দেবে, এবং তার সঙ্গে তাদের চার্জেসও নিয়ে নেবে। 1000 টাকা না 1500 টাকা করে এক্সট্রা উইথ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। সেটা আপনারা যখন আসবেন প্রপার্টিতে কথা বলে নিতে পারেন। কালকে রাত্রে আমরা এখানে ডিনার করেছিলাম। এখানে এখন ব্রেকফাস্ট সার্ভ হয়েছে, সবাই ব্রেকফাস্ট করছে। আর এর উপরে এই যে রুমটা দেখছেন, এটা হচ্ছে কিন্তু স্যুট রুম, যেখানে কিন্তু অনেকে আসলে থাকতে পারে। 4 থেকে 5 জন অকুপেন্সি আছে ওপরে। আর রিসোর্টের এন্ট্রেন্সের উপরে যে বিল্ডিংটার কথা বলছিলাম, এটা তো আপনাদের দেখালাম কালকে রাত্রিবেলা। কতটা বুঝতে পেরেছে জানি না, লাইট ফাইট জ্বালানো ছিল। এটা হচ্ছে এন্ট্রেন্স। আমরা কালকে এই দিক দিয়ে এসেছিলাম, আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে। আর এইটা হচ্ছে আরেকটা স্যুট রুম, মিনি স্যুট রুম বলতে পারেন। এখানে কিন্তু ওই 5 জন মতন অকুপেন্সি হয়তো থাকবে না, বাট 3 থেকে 4 জন নর্মাল অকুপেন্সিতে এখানে কিন্তু ব্যবস্থা করা আছে। যাই এখন চটপট করে ব্রেকফাস্টটা সেরে নেব। ব্রেকফাস্টে অনেক কিছু আইটেম আছে, আমি দেখে আসলাম, গিয়ে আপনাদের দেখাচ্ছি। আর কীরকম ব্রেকফাস্ট সেটাও আপনাদের বলবো। আচ্ছা, এবারে আমি এক এক করে দেখিয়ে দিই আজ এই ব্রেকফাস্টে কী কী আছে। এখানে প্রথমে ব্রেড আছে, ব্রেড, বাটার, জ্যাম। এখানে ইডলি আছে, আর এখানে খুব সম্ভবত সাম্বার হবে। এখানে সাম্বার আছে, রাইট। এখানে সাদা চাটনিটাও দিয়েছে। এখানে পুরি, ঘুগনি, এখানে পোহা, আর এখানে ডিম সেদ্ধ। ইয়ে পোহাই হ্যাঁ না? হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে মশালা উপমা। সরি, এটা পোহা নয়, এটা মশালা উপমা। এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু। অর্থাৎ খেয়ে নিয়ে তারপরে ফিডব্যাক দেবো। যেখানে আমরা ব্রেকফাস্ট সারছিলাম তার সাইডেই যে ছোট্ট মাঠটা আছে খেলাধুলা করার জন্য, সেখানে একটা দারুণ জিনিস দেখাতে উঠে এলাম আপনাদের। এই দুটো রাজহাঁসকে, এখানে একটা আর এখানে একটা, এই দুটো
আর এখানে যিনি বললেন যে রাজহাঁসটা ডিম দিয়েছে, এখানে দিয়েছে ডিমটা, তার জন্য আর কি ও খুব প্রোটেক্টিভ হয়ে গেছে এবং এখানে ঘুরে বেড়াচ্ছে। আর এখানে আছে রাজহাঁসটা, কিরকম করছে দেখুন রাজহাঁসটা, ঠিক আর এইদিকে একটা। ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট খুব ভালো ছিল, একদম ফাটাফাটি ব্রেকফাস্ট হয়ে গেছে। চা খাওয়া হলো, ব্রেকফাস্ট হলো। এবারে জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নেব, কারণ আমাদের ঘন্টা দুয়েক মতন হাতে সময় আছে। তারপরে আমরা লাঞ্চ সেরে নেব এখানেই, প্রপার্টিতে লাঞ্চ করে নিয়ে দেন আমরা ভিতরকণিকার যে খোলা চেকপোস্ট আছে ওখান থেকে গিয়ে আমরা বোটিংয়ের জন্য যাব, মানে বোট সাফারিতে যাব। কোনো সাইটিং হয় কি না, কীরকম সাইটিং হয়, আশা করছি ভালোই সাইটিং হবে। কারণ যিনি গাইডটি কালকে এসে দেখা করে গেছেন আমার সঙ্গে, উনি বললেন যে এখানে একটার পর লো টাইড হবে এবং লো টাইডে আমরা জানি এই ম্যানগ্রোভ ফরেস্টে খাড়িগুলো ওপেন হয়, তখন গিয়ে কিন্তু ভালো সাইটিং হওয়ার চান্সেস থাকে, অনেক পাখিও থাকে, প্লাস তার সঙ্গে সঙ্গে ক্রোকোডাইলস তো আছেই। দেখা যাক, আমরা যাব, গিয়ে তারপরে দেখবো কীরকম সাইটিং হয় আজকে। টেন্টে ফিরে গিয়ে চা খেতে খেতে সামনেই যেই জলাটা আছে সেটার দিকে নজর যায়। সেখানে আমার নজর কাড়ে এই 3টে রাজহাঁস। একটু আগে খেতে গিয়ে যেই রাজহাঁসটিকে দেখিয়েছিলাম সে এখন তার 2 বাচ্চাকে নিয়ে বেরিয়েছে। হাঁসেদের পালক বালিশ ভরার কাজে লাগে, অবাহিত গাছপালা আগাছা দূর করতেও খুব ভালো কাজ দেয় এবং তার সাথে আজকাল অর্গ্যানিক ফার্মিংয়েও হাঁসেদের ব্যবহার বেড়েছে। কিছুক্ষণ ভালো করে হাঁসগুলোকে লক্ষ্য করার পর বুঝলাম সবাই স্নান টান করে এখন ঘুরতে বেরোচ্ছে। সাধারণত দৈনন্দিন জীবনে এরকম ঘটনা ঘটেই থাকে, তবে আজকে হাঁসেদের মধ্যে সেই জিনিসটা দেখে চোখ জুড়িয়ে গেল। হাতে কিছুটা সময় থাকাতে আমি প্রপার্টিটার বাইরের অংশটা একটু ঘুরে দেখছিলাম। আর বলে রাখি, আমরা কিভাবে ভিতরকণিকা এসছি তার ডিটেইল ভিডিও আমি আগের পর্বে দিয়েছি। যদি না দেখে থাকেন তাহলে অনুরোধ রইল প্লিজ দেখে নেবেন, আমি লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে রাখলাম। সামনে চলতে চলতে খোলা চেক পয়েন্টের ওখানে পার্কিংয়ের ব্যাপারে কিছু তথ্য শেয়ার করে রাখি। যদি আপনারা 4 টাকা নিয়ে যান, কারণ আমাদের এই স্যান্ড পেবেলস রিসোর্ট থেকে কিন্তু 500-600 মিটার বটে, কিন্তু যদি একটু বয়স্ক লোকজন যায় তাহলে কিন্তু গাড়ি নিয়ে যাওয়াই বেটার। আমি ভাবছি গাড়ি নিয়েই যাব, কারণ এই সাফারি করতে যখন যাব তখন খাওয়া দাওয়া করে যাব, তখন খেয়ে দিয়ে একদম হাঁটাহাঁটি করতে ভালো লাগবে না, ওই কারণে গাড়ি নিয়েই যাব। আমি দেখে আসলাম ওখানে পার্কিং পয়েন্ট আছে, প্রপার পার্কিং এরিয়া আছে, 50 টাকা দিয়ে পার্কিং করতে হয়। বড়, যথেষ্ট বড় জায়গা আপনাদের দেখালাম, ওখানে গাড়ি রেখে যে কেউ কিন্তু বোটিং করতে যেতে পারে। আর আমি এখন একটা জায়গায় যাচ্ছি যে রাস্তা দিয়ে আমরা কালকে রাত্রেবেলা নেমে গেছিলাম, এই স্যান্ড পেবেলস রিসোর্টটার সেই জায়গাটায় একটা ব্রিজ হয়ে আছে, তার তলা দিয়ে কিন্তু ওই জলাটা বয়ে গেছে, যেখানে কিন্তু বোটে করে লোকে সাফারি করে, ওখান দিয়েই যায়। তো আপনাদের দেখাবো জায়গাটা। আমি মুখটায় চলে এসেছি যেখান থেকে কালকে আমরা এসেছিলাম। এই জায়গাটায় হচ্ছে আমরা কালকে এই দিক দিয়ে এসেছিলাম, এই জায়গাটাই কিন্তু খোলা চেক পয়েন্ট যাওয়ার রাস্তা এই দিক দিয়ে। আর এদিকটা হচ্ছে ওই ব্রিজটা, সেটার কথা বলছিলাম। আর এখানে সামনে দেখুন লেখা আছে দাংমা 9 কিলোমিটার, তালাচুয়া 19 কিলোমিটার, আর রাঙ্গনি 34 কিলোমিটার। আর এই দিকে হচ্ছে আমাদের স্যান্ড পেবেল রিসোর্টটা, এই দিক দিয়ে কালকে আমরা নেমে গেছিলাম। আমি এখন ওই দিক দিয়ে হেঁটে হেঁটে আসলাম। এই জায়গাটা কিন্তু একটা ব্রিজ আছে, ব্রিজটার উপরে যাব। আর আপনাদেরকে বললাম যে বোটিং যেখান থেকে হয় ওখান দিয়ে কিন্তু এই বোটটা কিন্তু এখান দিয়েই ক্রস করে, এই জায়গাটা দিয়ে। এই দেখুন একটা বোট এই মুহূর্তে আসছে, ঠিক এরকমভাবে কিন্তু আমরা একটু পরে বেরোবো বোট সাফারিতে। আশা করছি দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে। আর এখন দেখুন পরপর কিন্তু বোট ছাড়ছে। বোটিং বলতে বোট সাফারির লাস্ট এন্ট্রি পয়েন্ট হচ্ছে দুপুর 2টোর পর কিন্তু আর বোট অ্যালাউ করে না সাফারির জন্য।
মুখটা থেকে হেঁটে চলে আসলাম ব্রিজের ওপর থেকে। এবার তাড়াতাড়ি করে যাব, স্নান টান সেরে নেবো, স্নান টান সেরে তাড়াতাড়ি করে লাঞ্চ করে নেবো। 12:30টায় লাঞ্চ দিয়ে দেয় বললো। লাঞ্চ করে আমরা সোজা গাড়ি নিয়ে চলে যাব খোলা চেক পয়েন্টের ওখান থেকে আমরা তারপরে টিকিট কেটে গাইডজিকে পিক আপ করবো। গাইডজি আমাদের এই রিসোর্টেরই, ওনারাই কথা বলে রেখেছেন, বোটের সঙ্গে বললো। ওখান থেকে আমরা বোট নিয়ে আমাদের সাফারির জন্য রওনা দেবো। আমাদের লাঞ্চ সারা হয়ে গেছে, ভালো করে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে নিয়ে আমাদের গাইড সাহেব এসে গেছেন। এবারে আমরা বেরোবো হচ্ছে আমাদের বোট সাফারির জন্য। আমি এরকম বলেছিলাম যে ভিতরকণিকার যে রিসোর্টটা আমরা আছি, স্যান্ড পেবেলস ভিতরকণিকা জঙ্গল রিসোর্ট, এখান থেকে খোলা চেকপোস্ট হচ্ছে যেখান থেকে বোট সাফারি হবে 400 থেকে 500 মিটার। আমি গাড়ি নিয়ে যাবো, কারণ ক্যামেরা আছে, আবার শুধু হেঁটে যেতে গেলে আরও সময় নষ্ট হবে। আর তাড়াতাড়ি করে এখান থেকে গাড়ি করে গেলে 5 মিনিটও লাগবে না, ওখানে প্রপার পার্কিং আছে। তাড়াতাড়ি করে গিয়ে আমরা পারমিট চেক করিয়ে, আইডি প্রুফ চেক করিয়ে আমরা তারপরে আমাদের বোট সাফারিতে যাব। ওখানে গিয়ে তারপরে আপনাদের সব ডিটেলস শেয়ার করব। রিসোর্ট থেকে 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে যাই খোলা ভিতরকণিকা বোটিং পয়েন্টে। এখানে ঠিকঠাক পার্কিং আছে, যেখানে আপনারা সেফলি গাড়ি রেখে বোট সাফারিতে যেতে পারবেন। খরচ পড়বে 50 টাকা করে। আমরা এসে পৌঁছলাম ভিতরকণিকা ন্যাশনাল পার্কের যে খোলা এন্ট্রি পয়েন্ট, ওখানে গাড়ি নিয়ে আসলাম। গাড়ি পার্ক করে দিয়েছি। এখানে আমাদের গাড়ি 3XO গাড়ি পার্কিং করা, আর যেরকম দেখালাম এরকম কিন্তু গাড়ি পার্কিংয়ের সব ব্যবস্থা করে দেওয়া আছে। এখানে অনেকেই কিন্তু গাড়ি রেখে বোট সাফারি করতে যায়। এবার চটপট যাব, কারণ 2টোর পর কিন্তু এখানে বোট সাফারি গেট ক্লোজ হয়ে যায়। ওর পরে কিন্তু কেউ বোট সাফারি করতে আসলে অ্যালাউ করবে না এখানকার যারা অফিসিয়ালসরা আছে। এটা হচ্ছে খোলা টিকিট কাউন্টার, এখান থেকে কিন্তু টিকিট বুক করে লোকে। বোট সাফারির রেট চার্টটা আপনাদের সাথে স্ক্রিনের ওপর শেয়ার করে দিলাম। টিকিট কাউন্টারের পাশেই একটা জেটির মতন করা আছে, যেখান থেকে পর্যটকেরা বোটে ওঠে সাফারির জন্য। আমরা একে একে এখন যাচ্ছি বোট সাফারির জন্য। এখানে এরকম করে দেওয়া, আর এইদিকে সব অফিসে চেক করবে, পেপার চেক করে দেন আমরা ভেতরে এন্ট্রি করব। এরকম করে এই বোটটা আমাদেরকে অ্যালট হয়েছে। এই বোটে করে আমরা বোট সাফারি করতে যাবো। পায়েল আর দিয়ে যাচ্ছে, উপরেও ডেক প্রদান করে, এখানেও বসে যাওয়া যাবে, আর এখানেও নিচেও বসার জায়গা আছে। ভাই আপকা ক্যা নাম হ্যাঁ? কিশোরজি আমাদের সঙ্গে যাবে। উনি আমাদের স্যান্ড পেবেলস থেকে এসেছেন, উনি আজকের আমাদের গাইড। আর এখানে হচ্ছে বোটে যে ওনার, উনি। এখন চটপট বোটে উঠে পড়ি। বোটে উঠে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব এই বোট সাফারির এক্সপিরিয়েন্স। দারুণ লাগবে আশা করছি। বোটে উঠেই ক্যামেরা নিয়ে একটু ওয়ার্ম আপ সেরে নিচ্ছিলাম। আর যেতে যেতে ভিতরকণিকার ব্যাপারে একটু বলে রাখি। ভারতের দ্বিতীয় বৃহত্তম জলাভূমি হচ্ছে এই ভিতরকণিকা। ভিতরকণিকা ন্যাশনাল পার্ক 672 স্কোয়ার কিলোমিটার জুড়ে বিস্তৃত, যেখানে বিরল এবং বিপন্ন প্রজাতির বন্যপ্রাণী রয়েছে। ভিতরকণিকা বিখ্যাত তাদের সল্ট ওয়াটার ক্রোকোডাইলের জন্য। তাছাড়া আপনারা এখানে সাপ, বুনো শুয়োর, হরিণ আর 6 রকমের কিংফিশার পাখি দেখতে পাবেন। তাহলে চলুন দেখা যাক আজকে আমরা কি কি সাইটিং করতে পারি। আমার মতে ভালো সাইটিংয়ের জন্য লো টাইড থাকাকালীন বোট সাফারি করা উচিত, যাতে আমরা বেশি পরিমাণে বন্যপ্রাণী দেখতে পাই। বোট সাফারি শুরু হতে না হতেই কিছুক্ষণের মধ্যে দেখা মিলল কুমিরের।
সামনেই দেখতে পাচ্ছেন সল্ট ওয়াটার ক্রোকোডাইল। এই কুমিরটির দৈর্ঘ্য প্রায় 9 ফুটের কাছাকাছি। যেরকমটা ভেবেছিলাম ঠিক তাই হচ্ছে। প্রায় প্রতিটা বাঁকেই আমরা একটা করে কুমির দেখতে পাচ্ছি, কারণ এখন ভাটা চলছে। সাধারণত একটা কুমির প্রায় 80 বছর বাঁচতে পারে এবং একটা প্রাপ্ত বয়স্ক কুমিরের দৈর্ঘ্য 8 থেকে 20 ফুটের মধ্যে হয়। আমাদের গাইড কিশোরজি চোখ চেয়ে বসে আছেন আমাদের পাখি দেখানোর জন্য। ভিতরকণিকা আমাদের বিন্দুমাত্র নিরাশ করেনি। জঙ্গলের দিকে চোখ রেখে এগোতেই দেখা মিলল ব্ল্যাক ক্যাপড কিংফিশার পাখিটির। এই কিংফিশার পাখিটির মাথার কাছটা কালো, গলার কাছটা সাদা রঙের, আর ডানার কাছটায় বেগুনি নীলচে রং, এবং বিলটা কোরালদের যেরকম লাল রং হয় সেরকম খানিকটা। IUCN রেড লিস্টে এরা ভালনারেবল স্পিসিস হিসেবে তালিকাভুক্ত করা। এদেরকে সবচেয়ে বেশি পরিমাণে আপনারা কোস্টাল বা ম্যানগ্রোভ হ্যাবিটেটে দেখতে পাবেন। সাফারি শুরুতেই ভালো সাইটিং হওয়াতে মনের ভেতরে অনেক আশা নিয়ে আমরা বিভিন্ন খাড়িগুলো চেক করা শুরু করি। ভালো করে জঙ্গলের ওপরে চোখ রাখাতে এবারে আমাদের নজর কাড়ে এই হলদে পাখিটি, যার দিকে এখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি। কাছে গিয়ে দেখি ব্রাউন উইংড কিংফিশার, যেটা খুবই রেয়ার সাইটিং, আর এরা প্রায় বিলুপ্ত হওয়ার পর্যায়ে আছে। IUCN রেড লিস্টে এরা নিয়ার থ্রেটেড স্পিসিস হিসেবে তালিকাভুক্ত করা। এই ধরনের কিংফিশার পাখি বঙ্গোপসাগরের উত্তর এবং পূর্ব উপকূলে পাওয়া যায়। ভালো করে লক্ষ্য করে দেখা গেল সে এখন খাদ্যের খোঁজে ব্যস্ত। এরপর নির্ণয় নিই কিংফিশারটিকে পেছনে ফেলে রেখে জঙ্গলের বাকি অংশটা এক্সপ্লোর করে দেখব। মূলত ভিতরকণিকা হলো একটি ডেল্টা পয়েন্ট, যেখানে নদী এবং সমুদ্র মিলিত হয়, আর গোটা ফরেস্টটা ম্যানগ্রোভ দিয়ে ঢাকা। বিভিন্ন খাড়িগুলো এক্সপ্লোর করতে করতে এবারে দেখা মিলল একটা বিশাল কুমিরের। এই কুমিরটা প্রায় 12 থেকে 13 ফুটের হবে। সাধারণত মেল কুমিরদের ওজন 1000 থেকে 1500 কেজির মধ্যে হয়, এবং এই সামনে যে কুমিরটি দেখতে পাচ্ছেন এটা একটি মেল কুমির। কিছুটা এগিয়ে আমরা আবারও একটা কুমির দেখতে পাই। সে এখন মুখ হাঁ করে শুয়ে আছে। কুমিররা প্রায়শই তাপ নিয়ন্ত্রণের জন্য প্রাথমিক পদ্ধতি হিসাবে তাদের মুখ খোলা রাখে, যার ফলে তারা তাপ অপচয় করে এবং শরীর ঠান্ডা রাখতে পারে। সেন্সাস অনুযায়ী ভিতরকণিকা ন্যাশনাল পার্কে প্রায় 1800-র বেশি কুমির আছে। সুতরাং যদি আপনারা ঠিক সময় সাফারি করেন তাহলে ভালো সাইটিং অনিবার্য। আর সর্বশ্রেষ্ঠ সময় এখানে বেড়াতে আসার জন্যে হলো ডিসেম্বর থেকে মার্চ মাস। আমরা সাফারি করার সময় কুমিরের সাথে সাথে মাঝে মধ্যেই ব্ল্যাক ক্যাপড কিংফিশার আর স্পটেড ডিয়ার দেখতে পাচ্ছি। আর এই খাড়িগুলোর মধ্যে দিয়ে বোট সাফারি করার অভিজ্ঞতা জাস্ট অপূর্ব। প্রায় 2 ঘন্টা মতন সাফারি করে আমরা নির্ণয় নিই
কুমিরদের একটা হ্যাচারি সেন্টার আছে, সেটা ঘুরে দেখব। তবে যাওয়ার আগেই আমাদের কিশোরজি দূরে আবার একটা পাখি স্পট করে দেখায়। এই পাখিটি হচ্ছে কমন কিংফিশার এবং এরা আমাদের সারা বিশ্বে পাওয়া যায়, তাই IUCN রেড লিস্টে এরা লিস্ট কনসার্ন হিসেবে তালিকাভুক্ত করা। যখন আপনারা বোট সাফারি করতে যাবেন, সাফারি করার সময় আপনাদের দুটো অপশন থাকবে, হ্যাচারি পয়েন্ট ঘুরে দেখা আর তার সাথে জঙ্গল ওয়াক করা। যদি হাতে সময় থাকে আপনারা দুটোই করে দেখতে পারেন, তবে আমরা এবারে শুধু কুমিরদের হ্যাচারি পয়েন্টটা দেখতে গেছিলাম। স্ক্রিনের ওপর বাঁ দিকে যে জেটিটা করা, এটা জঙ্গল ওয়াকে যাওয়ার রাস্তা। এখানে সব বোটগুলো পর্যটকদের নামিয়ে অপেক্ষা করে এবং পর্যটকেরা প্রায় 4 কিলোমিটার মতন জঙ্গল ওয়াক করে আবার ফেরত আসে। যদি আপনারা প্ল্যান করেন এই জঙ্গল ওয়াক করবেন, তাহলে হাতে কিন্তু সময় নিয়ে আসবেন। যেখানে এই জঙ্গল ওয়াক যাওয়ার জেটিটা করা, তার ঠিক উল্টো দিকে হচ্ছে আমার ডান দিকে এই হ্যাচারি পয়েন্টে যাওয়ার রাস্তা করা, এবং এই জেটিটাকে দাঙ্গামাল জেটি বলেও অনেকে চেনে। ভিতরকণিকা জঙ্গলের এই দঙ্গল অংশে এসে আগে আমরা একটা স্কাইওয়াক বানানো আছে, সেটাই করে জঙ্গলটা একটু ঘুরে দেখব আর যেতে যেতে সব তথ্য শেয়ার করব। এই দাঙ্গলে কিন্তু গাড়ি করেও আসা যায়। আজকে সকালে সাফারি করতে আসার আগে আমি যখন আপনাদের রিসোর্টের সামনে যে ব্রিজটা আছে ওখানে একটা বোর্ড দেখিয়েছিলাম, সেখানে কিন্তু লেখা ছিল দাঙ্গমালের দূরত্ব ওই খোলা চেকপয়েন্টের ওখান থেকে 9 কিলোমিটার মতন ছিল। এই স্কাইওয়াকটা কিন্তু বেশ সুন্দর। স্কাইওয়াকটা এখানে কিন্তু দেখুন এই জায়গাটা করে দিয়েছে আপনার সিমেন্টের ইয়ে দিয়ে, বেশ সুন্দর, দারুণ লাগছে, একদম নেচারের মধ্যে ওয়াকটা দুর্দান্ত। দাঙ্গমালের এখানে অনেকগুলো গভর্নমেন্ট প্রপার্টি করা আছে, সেখানেও আপনারা নাইট স্টে করতে পারেন এবং সেখানে থাকতে গেলে আপনাদের অনলাইন বুকিং করতে হবে গভর্নমেন্ট ওয়েবসাইট www.ecotourorissa.com থেকে। আমরা স্কাইওয়াকটা ভালো করে এনজয় ঘুরলাম। সুন্দর স্কাইওয়াক বলবেন কি নেচার ওয়াক বলবেন, একই ব্যাপার। একদম নেচারের মধ্যে দিয়ে উডেন ব্রিজ বানিয়েছে, অনেকটাই বড়, প্রায় 800-900 মিটার হবে। বেশ ভালো, দারুণ লাগলো। আর যদি আসেন এই নেচার ওয়াকটায় হাঁটতে পারেন, খারাপ লাগবে না কিন্তু। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ক্রোকোডাইল হ্যাচারিতে। এখানে সব ক্রোকোডাইলদের যে ডিমগুলোকে রাখা থাকে, ওদের লাইফ সাইকেলটা বলা থাকে, দেখা যাক। আর এখানেও কিন্তু অনেক সময় পুরো জঙ্গল, হরিণ টরিণকে ঘুরে বেড়াতে দেখা গেছে। এখন তো একটাকেও দেখতে পাচ্ছি না। তবে আমি যখন বোট সাফারিতে বসে ভিডিও করছিলাম বা ফিল্ম করছিলাম, তখন কিন্তু অনেকবার হরিণ দেখতে পেয়েছি। স্পটেড ডিয়ার, এখানে শুধু স্পটেড ডিয়ারই পাওয়া যায় ভিতরকণিকা ন্যাশনাল পার্কে। বাঁ হাতে অনেকগুলো ফেন্সিং করা আছে আর সেটার মধ্যে কিছু একটা রাখা, কাছে গিয়ে দেখা যাক সেটা কি। এখানে বাচ্চাগুলো কি এরা দেখছিল, কাছে গিয়ে দেখি এখানে একটা ওয়াইল্ড বোরকে খাঁচায় আটকে রেখেছে। এটা হচ্ছে ওয়াইল্ড বোরটি, বেশ বড়, বিশাল বড়। এটা হচ্ছে ওয়াইল্ড বোরটা, এই দেখুন কি বড় সাইজের, সাংঘাতিক। এরা কিন্তু বেশ পাওয়ারফুল হয় দেখে মনে হয়। এই দেখুন ওটা করছে কীরকম, কী চাই বাবা, তোমাকে আটকে রেখেছে। আমারও একদম পছন্দ না তোমাকে আটকে রাখা, আমার হাতে থাকলে তোমাকে অনেকক্ষণ আগেই ছেড়ে দিতাম। আমাদের গাইডজি বললেন এই বুনো শুয়োরটা পাশের গ্রামে অনেক ক্ষয়ক্ষতি করেছে চাষের জমিতে গিয়ে, তাই একে এখন আটকে রাখা হয়েছে। কিছুটা পথ চলে আমার নজর কাড়ে এই মনিটর লেজারটি। সেটা দূর থেকে এরকমভাবে ক্যামাফ্লেজ হয়েছে বোঝাই যাচ্ছে না। ওর গায়ের রং এবং গাছের পাতাগুলো যেগুলো পড়ে আছে সেগুলো একদম মিশে গেছে।
কুমিরের হ্যাচারি সেন্টারটায় যাওয়ার আগে একটা অদ্ভুত পচা গন্ধ আসছে। একটু ভালো করে দেখি একটা হরিণ ভাসছে জলাটায়। গাইডজি বললেন কুমির এর শিকার করেছে। আমাদের এটা দেখতে খারাপ লাগলেও এটাই জঙ্গলের নীতি, যেটা পুরো ইকোসিস্টেমটাকে ব্যালেন্স করে চলে। আর ডাঙায় শুয়ে আছে সেই কুমিরটি যে এই হরিণটা শিকার করেছে। আমরা এসেছি এখন ক্রোকোডাইল হ্যাচারিতে। লেখা এখানে দেখুন, ক্রোকোডাইল হ্যাচারি অ্যান্ড রিয়ারি কমপ্লেক্স, কানিকা ওয়াইল্ড লাইফ রেঞ্জ, টাঙ্গাইল। এখানে প্রচুর হ্যাচারি। দিয়া খুব এক্সাইটেড গিয়ে বলতে এসেছে। বড় পাইথনটা ধরে রেখেছে বলছে। এই দেখুন, अभी उसको ये कर रहा है, ये रिकवर हो रहा है। अभी थोड़ा तबीयत ठीक नहीं है। রিসেন্টলি এই পাইথনটিকে রেস্কিউ করা হয়েছে এবং এখন এখানে এই পাইথনটির রিহ্যাব চলছে। কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে গেলেই জঙ্গলে ছেড়ে দেবে। आवाज করছে। तो सांस फूल रहा है, कैसा आवाज हो रहा है? अभी वो सो रहा था, इसलिए मैं आपको दिखा। बाप रे बाप। এখানে ঘোলাটে হয়ে গেছে স্ক্রিনটা। এই হচ্ছে ডিম ক্রোকোডাইলের। এখানে এই হ্যাচারিতে খুব যত্ন করে কুমিরের ডিমগুলোকে রাখে, আর একটা বয়স পর্যন্ত বড় হয়ে গেলে এই কুমিরগুলোকে যেখানে আমরা বোট সাফারি করছিলাম সেই খাড়িগুলোতে গিয়ে ছেড়ে দেয়। জলে ভাসছে একটা বাচ্চা, আর এইদিকে অনেকগুলো কুমিরই আছে, একদম বাচ্চা বাচ্চা কুমির। হ্যাচারির বাইরে একটা নৌকার উপরে ছোট্ট লাইব্রেরি করা আছে, তবে সেটা এখন বন্ধ রয়েছে। হ্যাচারির বাইরেটায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এবারে আমরা যাব মিউজিয়ামটা দেখতে। ছোট্ট ঘরের মধ্যে একটা মিউজিয়াম করা আছে, যেখানে বিভিন্ন বয়সকালের কুমিরদের আর স্পটেড ডিয়ারদের খুলি রাখা আছে। আর তার সাথে সাপ এবং রেপটাইলসদের প্রিজার্ভ করেও রাখা আছে। এদের মধ্যে সবচেয়ে বেশি করে আমার নজর কাড়ে এই বিশাল কুমিরের কঙ্কালটি, যেটা 20 ফিট লম্বা। তাহলে একবার জাস্ট ভেবে দেখুন কি বিশাল ছিল এই কুমিরটি। মিউজিয়ামটি দেখে নিয়ে এবারে আমরা দাংবাল জেটির দিকে রওনা দেব। আর চলতে চলতে গাইডজি আমাকে বললেন ভিতরকণিকাতে সবচেয়ে বৃহত্তম কুমির জলে আছে এবং সেটা 23 ফিট লম্বা, আর তার নাম হচ্ছে কালিয়া। এখন রোদের জোর অনেকটাই কমে গেছে। এবারে আমার মনে হয় আস্তে আস্তে হরিণগুলো ওপেন গ্রাসল্যান্ডের দিকে আসবে। আমি এই ধরনের মুভমেন্ট অন্যান্য জঙ্গলে প্রায় দেখে থাকি। একটা স্পটেড ডিয়ার দেখতে পাওয়া যাচ্ছে। আমরা জাস্ট হ্যাচারি সেন্টার থেকে বেরোবো, তার আগে এই পাশের জঙ্গল থেকে একটা হরিণ বেরিয়ে এসেছে। এখন সে একটু ঘাস টাস খাচ্ছে এবং আশেপাশে কিছু লোকজন আওয়াজ করছে, সেটা দেখে বিরক্তও হচ্ছে। এই বসে পড়লো, এই আরামসে বসে পড়লো। সাফারির সময় প্রায় শেষের দিকে হয়ে এসছে,
আর এবারে আমরা বোটে উঠে পার্ক থেকে এক্সিট করব। যখন বোটে করে খোলা পয়েন্টের দিকে এগোচ্ছি, সূর্য প্রায় অস্ত যাচ্ছে। যেই কুমিরগুলো রোদের মধ্যে ডাঙায় ছিল, এখন সেই কুমিরগুলোই জলে নেমে আসবে। ফেরার পথে সেটাই দেখার, তাদের এক ঝলক দেখা যদি পাওয়া যায়। বড় ক্রোকোডাইল। ঠিক পার্ক থেকে বেরোনোর আগে দেখা মিলল কুমিরটি জলে ভেসে আছে। বন্য প্রাণীদের এই ন্যাচারাল মুভমেন্টগুলো থিওরিটিক্যালি বুঝে যখন প্র্যাকটিক্যালি চোখের সামনে দেখতে পাই, মনটা খুশিতে ভরে ওঠে। মনের মধ্যে অনেক স্বপ্ন নিয়ে বেরিয়েছি এবং সব বাধা অতিক্রম করে আমাদের এগিয়ে চলতে হবে, এবং আমি জানি আপনারাও আমাদের সাথে আছেন। এই ভিতরকণিকার গল্প এখানেই শেষ করব। যদি আপনাদের আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেল সুস্মিত জার্নিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।